দর্শক, বাজেট ও মুদ্রানীতি প্রসঙ্গে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে আছেন গবেষণা প্রতিষ্ঠান র্যাপিডের চেয়ারম্যান অর্থনীতিবিদ ডক্টর এম এ রাজ্জাক। স্বাগত আপনাকে। ধন্যবাদ। প্রথমে যে বিষয় আসতে চাই, আজকে নতুন অর্থ বছর 2026-27 প্রথম দিন এবং এই অর্থ বছর বিশাল বড় একটা টার্গেট সরকারের সামনে বাস্তবায়ন। সরকার ব্যয় করতে চায় 9,38,000 কোটি টাকা। এই ব্যয়ের অর্থ সরকারের যোগান আসলে সম্ভব হবে কিনা? আপনার প্রশ্নের সূত্র ধরে বলতে চাই, নতুন বছর, কিন্তু যে প্রশ্নটা করলেন সেই চ্যালেঞ্জ কিন্তু আমাদের গতানুগতিক। আমরা সবসময় দেখি যে বড় বাজেট করা হয় এবং সেই বাজেটটাকে বাস্তবায়ন করা যায় না। এবছর আমরা মনে করছি যে এত বড় বাজেট ঠিক আছে, কিন্তু এটার জন্যে বড় মাত্রায় কিন্তু একটা ঘাটতি আছে এবং সেই ঘাটতিটাও হিসাব করা হয়েছে যে এটা চিন্তা করে যে এনবিআর অতিরিক্ত অনেক রাজস্ব আদায় করতে পারবে এবং সরকার বিদেশ থেকে অনেক বেশি ঋণ নিতে পারবে। কাজে এই দুটো শর্ত যদি প্রতিপালন না হয় তাহলে কিন্তু আমরা দেখব এই বাজেটের অনেকাংশ বাস্তবায়ন হবে না। মূলত সরকার চাচ্ছে 6,95,000 কোটি টাকার বেশি সে রাজস্ব আদায় করবে, যেটা আজ পর্যন্ত কখনো সম্ভব হয়নি। এবং যেটা আপনি এনবিআর এর টার্গেটের কথা বলছিলেন, 6,04,000 কোটি টাকার বেশি এনবিআরকে টার্গেট দিয়েছে, যেটাও গত বছরের যদি এনবিআর আদায়কে চিন্তা করে সেটা প্রায় 45%-এরও বেশি প্রবৃদ্ধি এনবিআর করতে হবে। এই সক্ষমতা এনবিআর এর আছে কিনা? হ্যাঁ, মানে যে বছরটা শেষ হলো এই বছরে এনবিআর হয়তো 4,10,000 কোটি টাকা বা 4,15,000 কোটি টাকা হয়তো রাজস্ব আদায় করেছে। এখান থেকে সামনের বছরে 6 লাখের অতিরিক্ত 6 লাখ কোটি টাকার যদি অতিরিক্ত তাকে আদায় করতে হয়, এটা অলমোস্ট আমি বলবো যে ইম্পসিবল। হ্যাঁ, যদি অসম্ভব রকমের মিরাকল কিছু না ঘটে এটা হবে না। কিন্তু ইকোনমিস্টরা আমরা মনে করি যে এটা এনবিআর অ্যাচিভ করতে পারবে না। কাজে সেখানে একটা বড় ফারাক থেকে যাবে। এবার আমরা দেখতে পেয়েছি সরকারের যেটা পরিচালন ব্যয় তারা ঠিক করেছে এবং সেটার সাথে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা কাছাকাছি। তো এই যে এডিপির জন্য যে অতিরিক্ত যে বরাদ্দটুকু দেয়া রয়েছে, এই এডিপির বরাদ্দের অর্থ আসলে যোগান কিভাবে আসবে যদি ঋণ না পাওয়া যায় ঠিকভাবে এবং যদি রাজস্ব আহরণ ঠিকভাবে না হয়? হ্যাঁ, আপনি এটা খুব ভালো প্রশ্ন করেছেন। ইনফ্যাক্ট এটা এখন হচ্ছে আমাদের মৌলিক চিন্তা যে আগামী দিনগুলোতে, কারণ সরকার যে খরচটা করতে যাচ্ছে সে তার পরিচালন ব্যয় আর দেখেন যে এনবিআর রাজস্ব এটা তো সমান। আচ্ছা, তারপর যদি তাকে অতিরিক্ত কোনো ব্যয় করতে হয় সেটা তাকে ধার করে করতে হবে, আভ্যন্তরীণ খাত থেকে ঋণ নিতে হবে অথবা বিদেশ থেকে অতিরিক্ত ঋণ আদায় নিতে হবে তাকে। যে প্রাক্কলন করা হয়েছে বাজেটে, সরকার মনে করছেন আগামী বছর তারা $12.5 বিলিয়ন বেশি বিদেশি ঋণ নিতে পারবেন। কিন্তু আমরা জানি যে বিদেশের মার্কেটের যখন প্রবণতা সারা বিশ্ব জুড়েই যে বিদেশি সাহায্য বলতে যেটা বলছি সেটা কিন্তু অসম্ভবভাবে কমে এসেছে। এটা শুধু বাংলাদেশের জন্য না, সারা বিশ্বে এটা কমে এসেছে। কাজে যেখানে বিদেশি সাহায্য সারা বিশ্বে পড়তির মুখে, সেখানে যদি বাংলাদেশকে বেশি বিদেশি ঋণ নিতে হয়, আমার কাছে মনে হয় যে সেই লক্ষ্যটা আমাদের তাহলে ঠিক করে করা উচিত ছিল। হ্যাঁ, আর দেশের মধ্যে যে অবস্থা, এটা না হলে সরকারকে কী করতে হবে, তাকে আভ্যন্তরীণ খাত থেকে লোন নিতে হবে, মেইনলি ব্যাংকিং সেক্টর থেকে লোন নিতে হবে। এই ব্যাংকিং সেক্টরের লোনের প্রসঙ্গে একটু আসবো, কিন্তু একটা খুব কৌতূহলবশত একটা প্রশ্ন করতে চাই। এই যে একটা বিশাল বড় টার্গেট, যেটা আপনি বলছিলেন বিভিন্ন অনিশ্চয়তা আছে, ঋণ প্রাপ্তি হবে কিনা, রাজস্ব আহরণ হবে কিনা, তো এতগুলো যেহেতু অনিশ্চয়তা রয়েছে, যদি সেটা বাস্তবায়ন না হয় তাহলে এই অর্থ বছরের দিন শেষে কি পরিণতি হবে? আমি কিছু আপনাকে আভাস দিতে পারি। এটা আভাস করা কোনো কঠিন কাজ না। ধরুন যদি 80 থেকে 85% যদি বাজেট ওনারা বাস্তবায়ন করতে পারেন, তাহলে দেখবেন যে ওই ঘাটতিটা কিন্তু অনেকখানি কমে আসবে। আমার কাছে মনে হয় যে দিন শেষে সেটাই হবে। কিন্তু যেখানে চ্যালেঞ্জ হচ্ছে, যদি সরকার যে বাজেটটা দিয়েছেন তার যদি 80 থেকে 85% মাত্র বাস্তবায়ন করতে পারেন, তাহলে তাকে অবশ্যই উন্নয়ন ব্যয় অনেক কাটছাট করতে হবে। এবং হেলথ এবং এডুকেশনের যে অতিরিক্ত বরাদ্দ দেওয়া হয়েছে, যেটা আমরা সবাই অ্যাপ্রিসিয়েট করেছে, হয়তো সরকার সেখানে তাকে কাটছাট করতে হবে। তো সুতরাং যদি আমার রাজস্বের সংকুলান না থাকে, আমি যে সংখ্যাগুলো বাজেটে বলি সেখান থেকে অনেকগুলোই কিন্তু অংশ কাটে। এবারে দেখুন কতগুলো জায়গায় খরচ আছে যেগুলো সরকারকে না করে তারা পারবে না। যেমন সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন পে স্কেল দেওয়া হয়েছে, সেটা তাদের খরচ করতেই হবে। একইভাবে সরকারের একটা অন্যতম ফ্ল্যাগশিপ কমিটমেন্ট আছে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন, সেখানেও তারা অতিরিক্ত টাকা রেখেছেন। আমার ধারণা এই দুটো খাতে যদি তারা অতিরিক্ত বরাদ্দ ব্যয় করেন, তারপরে অন্য খাতে অতিরিক্ত ব্যয় করাটা অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে পড়বে গিভেন আমাদের যে কারেন্ট রেভিনিউ সিচুয়েশন। এবার যদি একটু বিনিয়োগের দিকে আসতে চাই, সরকার এটাও কমিটমেন্ট দিয়েছে যে বিনিয়োগ বাড়ানো হবে, নতুন কর্মসংস্থান তৈরি করা হবে।
একদিকে যেটা হচ্ছে আপনি ব্যাংকিং খাতে লোনের প্রসঙ্গটা এনেছিলেন একটু আগে, এখন সরকার এই যে ঘাটতির অর্থ অভ্যন্তরীণ খাত থেকেও সরকার ঋণটা নেবে এবং সেটা অবশ্যই ব্যাংকিং খাত থেকেই ঋণটা, এর আগেও আমরা দেখেছি ব্যাংকিং খাত থেকে ঋণটা নেওয়া হয়। যদি সরকার এত বড় একটা অ্যামাউন্ট ব্যাংকিং খাত থেকে ঋণ নেয়, তাহলে বেসরকারি খাত ঋণ পাবে কিনা, তাহলে বিনিয়োগ কিভাবে বাড়বে? বিনিয়োগ বাড়ানোটা আমার কাছে সামনের বছরে সরকারের জন্য বড় একটা সমস্যা থেকে যাবে। একটা হচ্ছে যেহেতু সুদের হার বেশি আছে, যেহেতু আমরা মূল্যস্ফীতি কন্ট্রোল করার চেষ্টা করা হচ্ছে এবং বাংলাদেশ ব্যাংক সে জায়গা থেকে সরে আসে নাই, কাজে সেটা ব্যক্তি খাতের যারা উদ্যোক্তা তাদেরকে খানিকটা নিরুৎসাহিত করে অতিরিক্ত বিনিয়োগ করার ক্ষেত্রে। আর দ্বিতীয় একটা ব্যাপার হচ্ছে যদি সরকার, আপনি যেটা বলেছেন, বেশি বেশি ব্যাংকিং সেক্টর থেকে লোন নেয়, তাহলে কিন্তু ওখানে প্রাইভেট সেক্টরের পার্টিসিপেট করাটা উইল বি এক্সট্রিমলি ডিফিকাল্ট। দেখেন আমাদের ইস্যুটা, আমাদের যেহেতু ব্যাংকগুলোও তো অনেক দুর্বল, সবগুলো ব্যাংকের কিন্তু সেই সক্ষমতা নাই যে সরকারকে তারা অতিরিক্ত ঋণ দিতে পারবে। যে ব্যাংকগুলোর সক্ষমতা আছে তারা যদি চিন্তা করে যে ইকোনমিতে আমার এনপিএল এত হাই এবং যে ইকোনমিতে প্রাইভেট সেক্টর এখন অনেক ঝুঁকির মধ্যে আছে, তাহলে ওই ব্যাংকগুলো তারা মনে করতে পারে যে তার জন্য সেফ অপশন কি হতে পারে, একটা নিরাপদ আশ্রয় হতে পারে যে সরকারকে বেশি বেশি লোন দেওয়া। কাজে প্রাইভেট সেক্টরের ঋণ দেওয়ার মাধ্যমে ব্যাংকগুলো যে অর্থনৈতিক গতি ত্বরান্বিত করার চেষ্টা করে সেটাও খানিকটা ব্যাহত হবে যখন তারা দেখবে সরকার অতি সুদে ঋণ নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। আমরা মনে হয় যে সামনের বছর আমরা একই জিনিস দেখতে পারবো। আমার একটা ভয় হচ্ছে সরকার বাজেটে যেটা বলেছেন যে ব্যাংকিং সেক্টর থেকে যত ঋণ নিতে চান, বছর শেষে আমরা দেখব যে সেই ঋণের পরিমাণ কিন্তু তার থেকে বেশি হতে পারে। আর একটা কথা না বললেই নয় এই প্রসঙ্গে, যে এর কিন্তু সুদ দিতে হয় সরকারকে, তাই না? যত ইন্টারেস্ট নেবেন, যত লোন তারা নেবে সে অনুযায়ী তাদের সুদ দিতে হবে। আমরা একটা হিসাব করে দেখেছি যে এই বছর, যেটা বছরটা চলে গেল, এই বছরে হয়তো সরকারের সুদ দিতেই এনবিআর যে রাজস্ব আদায় করবে সেটার 25 থেকে 30 ভাগ কিন্তু শুধু ব্যয় হবে সরকারের সুদ দেওয়ার জন্য। সামনের বছর দেখবেন যে এই ধারা অব্যাহত থাকবে। আমরা এটাও শুনেছি যে 1 লাখ কোটি টাকার বেশি সুদ দিতেই সরকারের ব্যয় হয়ে যাবে। অবশ্যই, হ্যাঁ, এবার হয়েছে, তাই আগামী বছর এটা বাড়বে। তো এই যে বিষয়টা দ্বিপাক্ষিক একটা বিষয় মনে হচ্ছে, একদিক থেকে সরকার চাচ্ছে যে মূল্যস্ফীতি 7.5% নামিয়ে আনতে, অন্যদিকে বাজারে নিত্যপণ্যের দাম কমছে না, মূল্যস্ফীতি কিন্তু রয়েই যাচ্ছে। তাহলে এই মূল্যস্ফীতি কীভাবে কমিয়ে আনবে? এবং যে বিনিয়োগের বিষয়ে আপনি বলছিলেন, যদি সরকারি লোন নেয় তাহলে বিনিয়োগ বাড়বে কীভাবে? সরকারের কি কোনো বিকল্প চিন্তা ভাবনার বিষয় আপনারা দেখছেন কিনা? বাজেটে বলা হয়েছে যে সরকার ব্যবসা খাত বা ব্যক্তি খাতকে প্রণোদনা দিতে চান। হ্যাঁ, কিছু ওনারা কিন্তু সুনির্দিষ্ট পদক্ষেপ নিয়েছেন, এটা আমাদের স্বীকার করতে হবে। আপনি জানেন স্টিমুলাস প্যাকেজের কথা বলা হয়েছে, তারপরে কতগুলো জায়গায় রিফর্ম করা হয়েছে, যেমন সোর্স ট্যাক্স আগে কেটে রাখা হতো, এটা পরে যখন ওনারা রিটার্ন দাখিল করতেন অ্যাডজাস্ট করতে দেওয়া হতো না, এবছরও সেটাকে রেগুলারাইজ করা হবে। এগুলো ভালো জিনিস, কিন্তু এগুলোকে যথেষ্ট প্রাইভেট সেক্টরকে গতিশীল করার জন্য, প্রাইভেট সেক্টরকে অতিরিক্ত বিনিয়োগ করার জন্য, উৎসাহিত করার জন্য যথেষ্ট কিনা? আমার কাছে মনে হয় যে সেখানে যথেষ্ট কিন্তু আশাব্যঞ্জক কিছু নাই। একটা হচ্ছে প্রবলেম আমাদের যেটা হয়েছে, মূল্যস্ফীতিটাকে আমরা কোনোভাবে কমিয়ে আনতে পারছি না। এইটা আমাদের সবগুলো পলিসি ফ্রেমওয়ার্কের যে একটা বড় একটা বাধা হয়ে দাঁড়িয়েছে। আর মূল্যস্ফীতিকে না কমাতে পারলে যেটা হচ্ছে, মানুষেরও কিন্তু ক্রয় ক্ষমতা কমে যাচ্ছে। আপনি দেখেন, আমরা প্রাইভেট সেক্টরের কথা বলছি, প্রাইভেট সেক্টর, হ্যাঁ, গ্যাস নেয়, বিদ্যুৎ নেয়, ইত্যাদি অনেক সমস্যা আছে, তারা বেশি সুদে ঋণ নিতে হচ্ছে, সেটাও একটা সমস্যা। কিন্তু যদি অতিরিক্ত মূল্যস্ফীতি অনেক দিন ধরে থাকে, তাহলে আমরা যারা ক্রেতা তাদেরও তো প্রকৃত আয় অনেক হ্রাস পেয়েছে, তাই না? তো যে বাজারে প্রকৃত আয় ফল করছে, যে বাজারে কনজিউমাররা এনাফ পারচেজ করতে পারছেন না, কিনতে পারছেন না, তাহলে সেই বাজারে তো প্রাইভেট সেক্টরের জন্য ভালো ব্যবসা করাটা তো কঠিন। সো আমরা একটা চরম দুষ্ট চক্রের মধ্যে পড়ে গিয়েছে, এবং এখান থেকে বের হয়ে আসাটা আমার কাছে মনে হচ্ছে যে যথেষ্ট কঠিন হবে। এবং এই বাজেটে এই জিনিসটাকে কম্প্রিহেন্সিভলি ট্যাকেল করাটার সেরকম কোনো আসলে সুনির্দিষ্ট দিক নির্দেশনা নাই। এবার যদি একটু মুদ্রানীতি প্রসঙ্গে আসি, 6 মাস পরপরই সরকার একটা করে মুদ্রানীতি দিয়ে থাকে এবং মুদ্রানীতি দিয়ে মূল্যস্ফীতি কমাতে চায়, তবে এই নজির আমরা খুবই কম দেখেছি। এবং বর্তমানে আর্থিক খাতের যে সংকট রয়েছে, ব্যাংকিং খাতের একটা খেলাপির সংকট রয়েছে, সব মিলিয়ে এই মুদ্রানীতি কি আসলে মূল্যস্ফীতি কমিয়ে বা এই যে সংকটগুলোকে কাটিয়ে ওঠা সম্ভব হবে কিনা? মূল্যস্ফীতির ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে একটা নীতি দ্বিধা কাজ করছে, মানে পলিসি হেসিটেশন, মানে আমরা এনাফ শক্ত পলিসি নিতে পারছি না, কিন্তু আমরা আবার বলছি যে আমরা শক্ত পলিসি নিতে চাই। দেখেন, প্রায় তো 3-4 বছর হয়ে গেল যে আমরা বলছি অফিসিয়ালি আমরা কন্ট্রাকশনারি মনিটারি পলিসি নিচ্ছি।
আবার উল্টোভাবে চিন্তা করেন যে আসলে কি এটা অত বেশি সংকোচনমূলক একটা নীতি? কারণ একদিকে আপনি সুদের হার বাড়িয়ে রেখেছেন, সেটা যেমন সত্যি, অন্যদিকে আবার অতিরিক্ত তারল্য সরবরাহ করা হয়েছে। দুর্বল ব্যাংকগুলোকে আমরা জানি যে গত ৩-৪ বছরে প্রায় ৭৫,০০০ কোটি টাকার বেশি তারল্য সরবরাহ করা হয়েছে। আমরা দেখেছি যে সেন্ট্রাল ব্যাংক রেমিটেন্স পারচেজ করছেন এবং এটার জন্যেও তারা অতিরিক্ত টাকা পয়সা মার্কেটে ছাড়ছেন। এখন যে স্টিমুলাস প্যাকেজগুলোর কথা আলোচনা হচ্ছে, সেগুলোর কিন্তু অনেক অংশ আসবে সেন্ট্রাল ব্যাংক থেকে। সেন্ট্রাল ব্যাংক বলতে পারেন যে আমরা যে টাকা প্রিন্ট করে এই টাকা দিচ্ছি না, সেটা বলতেই পারেন, কিন্তু একটা জেনুইন কন্ট্রাকশনারি পলিসি মানে হচ্ছে এই সেন্ট্রাল ব্যাংক সবভাবে চেষ্টা করবে মূল্যস্ফীতিকে কমানোর জন্যে বাজারে টাকার সাপ্লাইটা যতভাবে কমানো যায়। সেই প্রয়াসটা কিন্তু যথেষ্ট শক্তিশালী হচ্ছে না। কাজে এফোর্ট নিচ্ছে, পলিসি স্টেটমেন্ট আছে, কিন্তু এফোর্টগুলো ডাইলিউটেড হয়ে যাচ্ছে, যেহেতু তারা আবার চিন্তা করছেন যে না অতিরিক্ত আবার সহায়তা বাজারে দেওয়া যায় কিনা। কিন্তু আমি এটাও পরিষ্কার করে বলতে চাই, আমি এটা বলতে চাচ্ছি না যে শুধুমাত্র কন্ট্রাকশনারি পলিসি দিয়ে মূল্যস্ফীতিকে ট্যাকেল করতে, সেটা না। কিন্তু আমি খালি বলছি পলিসি দ্বিধার যে ব্যাপারটা, এই প্রসঙ্গে একটা জিনিস আমি বলতে, যেটা আলোচনায় খুব একটা আসে নাই। মূল্যস্ফীতি কমাতে হলে আমাদেরকে, আমরা বলছি যে সাপ্লাই সাইডের দিকেও তাকানো, বাজারে যথেষ্ট পরিমাণে সরবরাহ আছে কিনা। তো এই সরবরাহের কথা যখন আমরা বলি, আমরা ইমিডিয়েটলি চিন্তা করি যে আমাদের দেশের মধ্যে থেকে কী সরবরাহ দেওয়া যায়। তো তখন প্রশ্ন থাকে যে পণ্য একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যে আমি নিয়ে যাব, সেখানে যদি চাঁদাবাজি হয়, সেখানে যদি কোনো বাধাবিঘ্ন থাকে, তাহলে সেটা দামের উপরে একটা প্রভাব পড়বে। কিন্তু আমরা যেটা ভালো করে চিন্তা করছি না, যে অনেক জিনিস কিন্তু আমরা আমদানি করার মাধ্যমেও কিন্তু সরবরাহ বাড়াতে পারতাম। আপনি দেখেন বাংলাদেশে আমদানি চিত্র দেখেন, 2021 সালে আমাদের আমদানি ছিল $80 বিলিয়ন, 2022 সালে প্রায় $90 বিলিয়ন, যেটা এই যে বছর শেষ হলো সেখানে হয়তো আমরা দেখব যে $70 বিলিয়ন আমদানি। তার মানে আমরা এমন একটা অর্থনীতি যেখানে আমাদের প্রবৃদ্ধি হচ্ছে, আমাদের প্রবৃদ্ধি কিন্তু নেগেটিভ হয় না, প্রবৃদ্ধি কিন্তু হচ্ছে। এবারও 3.5% হয়েছে, সামনের বছর হয়তো 4% বা 4.5 বা 5 যাই হোক। অর্থনীতি বর্ধিষ্ণু, কিন্তু আমদানির চাকা অলমোস্ট থেমে আছে, আমদানিতে কোনো প্রবৃদ্ধি নাই। তাহলে সেই অর্থনীতিতে অবশ্যই আপনার সাপ্লাই সাইডের ক্রাঞ্চ তৈরি হবে, সাপ্লাই সাইডের সংকট তৈরি হবে। কাজে আমার কাছে মনে হয় যে কন্ট্রাকশনের মনিটারি পলিসি যেমন ঠিক আছে সেন্ট্রাল ব্যাংক নিচ্ছে, আরও বেশি মনোনিবেশ করা উচিত আমদানির মাধ্যমে আমরা সরবরাহ বাড়িয়ে বাজারে দামটা খানিকটা কমাতে পারি কিনা, সেই জায়গায় এফোর্টটা একটু কম। এবারে মুদ্রানীতিতে প্রণোদনা প্যাকেজের কথাও বলা হয়েছে, কিন্তু এই প্যাকেজ আসলে কারা পাবে, কিভাবে নির্বাচন করা হবে, কোনো রাজনৈতিক বিবেচনার বাইরে গিয়ে এটা বিবেচনা করা হবে কিনা, এই বিষয়ে কোনো স্পষ্ট বার্তা পেয়েছেন কিনা? সেটা আমাদের সবসময় উদ্যোগ, যখনই আপনি কোনো নীতি সুবিধা দিবেন, প্রশ্ন থাকে এই নীতি সুবিধা কারা পায়। অনেক সময় দেখা যায় যারা পলিসি সার্কেলের আশেপাশে ঘোরাফেরা করেন, স্ট্রং লবিং করতে পারেন, তারা এই সুবিধাগুলো সবসময় পান। তবে এবারের বাজেটে আমি দেখলাম যে হয়তো অর্থমন্ত্রী অ্যাটলিস্ট আন্তরিকভাবে বলার চেষ্টা করেছেন যে এগুলোর ব্যাপারে তারা সচেষ্ট থাকবেন। এবার বাজেট নিয়ে তো অনেক আলোচনা হয়েছে। একটা জিনিস আমি সরকারকে সাধুবাদ দিতে চাই, ওনারা এই আলোচনাটায় মোটামুটি ভালোভাবে অংশগ্রহণ করেছেন, যেগুলো সমালোচনা সেগুলোকে শুনেছেন। তো কাজে আমি মনে করি যে, এবং আমি বলব যে কতগুলো জায়গায় আমরা কিন্তু দেখেছি যে সমালোচনা শোনার পরে ওনারা কিন্তু সেটা নিয়ে কাজ করেছেন। যেমন এই যে ব্যাংক যে ধারাটা বা ওনারা উঠিয়ে নিলেন, হ্যাঁ, ব্যাংক রেজুলেশন অ্যাক্টে থেকে 18 ক না ধারাটা, এটা তো একটা পজিটিভ একটা তাই না জিনিস যে আমরা দেখলাম যে আলোচনা সমালোচনার জন্য ওনারা পলিসিটাকে কারেক্ট করছেন, আমি সেটাকে সাধুবাদ জানাই। সুতরাং আমি মনে করি যে একইভাবে ওনারা চিন্তা করবেন যে স্টিমুলাস প্যাকেজ দিচ্ছেন এটার জন্য জেনুইন যারা দরকার তারা এটা ব্যবহার করতে পারেন। এবং একটু চিন্তা করা দরকার, দেখুন অনেক সময় আমরা মনে করি যে বন্ধ কলকারখানাকে আমি সুযোগ দিতে চাই, এটা খুব অ্যাপিলিং একটা ফ্যাক্টর মনে হতে হবে। কিন্তু দেখেন একটা জিনিস মনে রাখতে হবে, যে কলকারখানা বন্ধ হয়ে গেছে তাদের বাজার কি তারা ধরে রাখতে পারবেন? এই বাজার তো অন্যরা নিয়ে নিয়েছে। কাজে আপনার যে উদ্দেশ্য থাকে যে বন্ধ কলকারখানাকে আমি সাপোর্ট করব, তাহলে আপনি চিন্তা করছেন যে তারা আবার সেই পুরোনো বাজেটটা ফেরত পাবে, ফেরত কিন্তু তারা নাও পেতে পারে। তো সুতরাং এটা একটা মাথায় রাখতে হবে। তার থেকে বরং আমি বলবো যেসব জায়গায় প্রণোদনা দিলে বাড়তি সরবরাহটা হবে, আমরা রপ্তানি করতে পারবো, হ্যাঁ, বা আমরা এমন কোনো জনগোষ্ঠী আছে তাদেরকে সুবিধা দিতে পারবো, আমি এমপ্লয়মেন্ট জেনারেট করতে পারবো যেটার সঙ্গে সরাসরি সংযোগ আছে,
সেগুলোতে প্রণোদনাগুলো দিলে হয়তো মিডিয়াম টার্মে একটা ভালো কাজ করবে। সরকার তো বলছে যে এমন বিবেচনা করেই দেয়া হবে যেখান থেকে বাজার মূল্য আছে যে পণ্যগুলোর বা যে প্রতিষ্ঠানের, সেই প্রতিষ্ঠানে বিনিয়োগ করবে। কিন্তু একটা বিষয়ে যেটা খটকা এখানে থেকে যাচ্ছে, বা আমরা বিগত সময়ে যা দেখেছি অতীতে, খেলাপির সংস্কৃতি যে হারে বেড়েছে, এই যে প্যাকেজের প্রণোদনা, এই প্রণোদনা কি খেলাপির দিকে যাওয়ার কোনো সম্ভাবনা দেখছেন কিনা? দেখুন, খেলাপি ঋণের যে সংস্কৃতি এটা যেমন আছে, অন্যদিকে আমি বলবো যে ইনস্টিটিউশনাল উইকনেসটাও কিন্তু একটা আমাদের জন্য প্রধান অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে। আমি জিনিসটাকে যদি ব্যাখ্যা করতে পারি, হ্যাঁ, লোকজন ঋণ নিয়ে ঋণ ফেরত দিচ্ছে না, সেটা যেমন সত্যি কথা, কিন্তু যখন ঋণটা দেওয়া হয় তখন তো যথেষ্ট পরিমাণে ডিউ ডিলিজেন্স করার কথা না, যে কাকে দিলে এই লোনটা ফিরে আসবে, কারা ভালো রিটার্ন নিয়ে আসতে পারবে বাজার থেকে। এক্ষেত্রেও কিন্তু আমাদের অনেক দুর্বলতা আছে, এটা হচ্ছে প্রাতিষ্ঠানিক দুর্বলতা। হ্যাঁ, কাজে প্রাতিষ্ঠানিক দুর্বলতা যদি থাকে তাহলে হয়তো ঋণ দেওয়ার সময় আপনি রং জায়গায় দিচ্ছে। আমি এখানে কার কি পলিটিক্যাল কানেকশন আছে কিনা, সুবিধা গোষ্ঠী যারা পান সবসময় তারা কতখানি স্ট্রং থাকবে সে আলোচনা যাচ্ছে না। আমি যদি এভাবে চিন্তা করি, আমার প্রাতিষ্ঠানিক ক্ষমতা দুর্বল, যে কাকে লোনটা দিলে এখান থেকে তারা ভালো প্রফিট করতে পারবেন, বিজনেস ভালো হবে, সেটা যদি আমরা না করতে পারি তাহলে কিন্তু আমরা সেই পুরানো ঋণ করে সে ব্যর্থ হবে, সেই অর্গানাইজেশন চলবে না, সেই কালচারের মধ্যে কিন্তু চলে যাব। কাজে এখানে দুটো আঙ্গিক, একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক ব্যর্থতা আর একটা হচ্ছে ওই কালচার। হ্যাঁ, এই দুটোকে আমাদেরকে ভাঙতে হবে। শেষ একটা প্রশ্ন খুব ছোট করে করতে চাই। এই যে আমাদের আর্থিক খাতের যে অব্যবস্থাপনা, বা বলা যায়, আপনারা অর্থনীতিবিদরা সবসময়ই বলেন যে প্রাতিষ্ঠানিক দুর্বলতা আছে বাংলাদেশের প্রত্যেকটা আর্থিক খাতে। এই দুর্বলতাগুলোকে কেন সাহসী কোনো পদক্ষেপের মাধ্যমে সংস্কার করা হচ্ছে না, বা কিভাবে করা উচিত বলে মনে করছেন? কেন করা হচ্ছে না এই প্রশ্নটা হয়তো উত্তর দেওয়াটা সোজা না, কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে প্রবলেমটা কিভাবে তৈরি হয়েছে। প্রবলেমটা অনেক জায়গায় এভাবে তৈরি হয়েছে, বিশেষ করে সরকারি প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে, যে আমি কাকে নিয়োগ দিচ্ছি সেখানে যদি আমি মেধা যোগ্যতার ভিত্তিতে যদি আমি নিয়োগটা না দিই, অতীতে হয়েছে, আমরা জানি যে অতীতে এগুলো অনেক সময় লয়্যালটিকে অনেক বেশি প্রাধান্য দেওয়া হয়েছে, যে রাজনৈতিক দলের উপর বিশ্বস্ততা বলেন বা কোনো একটা পার্টিকুলার গ্রুপকে তার ইন্টারেস্ট সার্ভ করতে পারবে কিনা সেই অনুযায়ী অ্যাপয়েন্টমেন্টগুলোকে দেওয়া হয়েছে। যদি সেটা হয় তাহলে তো আপনি প্রতিষ্ঠানকে শক্ত করতে পারবেন না। আর প্রাতিষ্ঠানিক সক্ষমতা তৈরি করা এটা কিন্তু 3 মাস 6 মাসের ব্যাপার না, এটার জন্য একটা স্ট্রং পলিটিক্যাল কমিটমেন্ট লাগে এবং এটা নিয়ে যথেষ্ট পরিমাণে কিন্তু কাজ করতে হয়। এবং দেখুন, যদি আমি মনে করি যে আমি প্রতিষ্ঠানগুলোকে শক্ত করব, তাহলে আমাকে আজকে থেকে কাজ করে এটা সুফলতা আমি পাবো 1 থেকে 2 বছর পরে। হ্যাঁ, বিকজ এখানে অনেক ইনভেস্ট করতে হয়, রাইট লোককে রাইট জায়গায় দিতে হবে, আইন কারণে যদি কোনো ফাঁক ফোরক থাকে সেটাকে বন্ধ করতে হবে, এবং তারপরে একটা শক্তিশালী সিগন্যাল দিতে হবে যে নতুন যে আমি আইন কাঠামো তৈরি করছি সেই আইন কাঠামোয় কোনো ব্যত্যয় ঘটবে না। যদি আমি সব কিছু মোটামুটি করলাম, ঠিক লোকে নিয়োগ দিলাম, কিন্তু যদি এই ফাঁকটা থাকে যে আইন কাঠামো করা হচ্ছে সেটার ব্যত্যয় ঘটতে পারে, তাহলে কিন্তু আপনি দেখবেন যে ওই জায়গাটায় আমরা কোনো উন্নত করতে পারবো না, কোনো রেজাল্ট দিতে পারবো না। অর্থাৎ সরকারের সদিচ্ছা, সাহসী পদক্ষেপ এবং নিবিড় পর্যবেক্ষণ প্রয়োজন হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, বাজেট ও মুদ্রানীতি প্রসঙ্গে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে ছিলেন গবেষণা প্রতিষ্ঠান র্যাপিডের চেয়ারম্যান অর্থনীতিবিদ ডক্টর এম এ রাজ্জাক।